এর আগে আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরকে কেন্দ্র করে গতকাল আদালত বর্জনের এক পর্যায়ে বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত চত্বরে ঢুকে এজলাস ভাঙচুর করেন কিছু বিএনপিপন্থী আইনজীবী। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিঙ্কনকেও দেখা গেছে। গণমাধ্যমের একটি খবর, আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়টি। এই জামিন কে পাবে আর কে পাবে না সেই বিষয় নিয়ে আলোচনা চলছে, জামিনযোগ্য আর জামিনযোগ্য কে না। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। শুনেন, জামিনটা তো কোর্টের অ্যাবসলিউটলি ডিসক্রিশনারি পাওয়ার। কোর্ট ডিসাইড করবে। জামিনের কতগুলো প্রিন্সিপাল দেওয়া আছে যে কি কি কারণে আপনি জামিন দিতে পারেন না, কি কি বিষয়ে নিশ্চিত হইলে কিংবা কি কি বিষয়ে কোর্ট আশ্বস্ত হইলে, কি কি বিষয়ে কোর্ট আস্থা আনলে আসামির উপর জামিন দিতে পারে। এখন এই যে একটু আগে সরার ভাই বলল যে এখন আইসিটির বিচারের কি হবে, বললো যে সরকারের সিদ্ধান্তের উপর। এই যে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে এই যে আমাদের ভিতরে এটা ঢুকেছে, এটা আমাদের জন্য ক্ষতির কারণ। এটা তো ঢোকার কথা ছিল না, কিন্তু আলটিমেটলি তো ঢুকছে। এখন মনে করেন যারা টপে বসে আছে, সরকার সরকার বলতে সরকারের দায়িত্বে নিয়োজিত যারা, যেমন যখনই আপনি সরকারের কোনো দায়িত্বে ঢুকলেন, আপনি সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে ঢুকলেন, ইউ আর সেফ। যেমন যখন পুলিশের আইজিপি যিনি হয়ে যান, হি ইজ সেফ। পুলিশের এসপি, হি ইজ সেফ। আর্মি অফিসার, হি ইজ সেফ। আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, নট সেফ। আমি যদি কালকে প্রধানমন্ত্রীর একটা উপদেশ হয়ে যায়, আই এম সেফ। কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যখনই একটা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যাচ্ছেন, ইউ আর ওয়েল প্রোটেক্টেড। এখন আসেন, আওয়ামী লীগের প্রতি একটু শিথিল মনে হচ্ছে সবকিছু, এবং আওয়ামী লীগ মনে করতেছে এই সরকার আসার পর যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, যার ফলে ওখান থেকে জামিন হচ্ছে। এখন জামিন হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখাইছে, এজলাস ভাঙচুর করছে, সেটা সাপোর্ট করতে প্রশ্নই ওঠে না। কিন্তু তার ক্রোধটা কোথায়? কারণ যারা সিদ্ধান্ত নিয়ে শিথিল করলো আওয়ামী লীগের জন্য, দে আর অল অফ দেম আর ওয়েল প্রোটেক্টেড। কিন্তু সে জামিন পেয়ে ওই লোক থাকবে মাঠে, লড়াই হবে মাঠের অন্য বিএনপির লোকের সাথে, দে আর নট ওয়েল প্রোটেক্টেড। এখন আসতে পারেন, বিএনপি তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির মাঠকর্মী যদি আওয়ামী লীগের মাঠকর্মী প্যারালালি থাকে মাঠে, খুব বেশি শক্তিশালী নয় ইন প্রেজেন্স অফ আওয়ামী লীগ। কারণ এটা আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের 15 বছর 16 বছরের সাজানো প্রশাসন, সব কিছুর ভিতরে তারা। সুতরাং এই জন্য তাদের একটা চিন্তার কারণ, তাই তারা এক্সাইটেড হয়ে করছে। অফকোর্স আমি কোনোভাবে এটা সমর্থন করি না যে সে আদালতে ভাঙচুর হয়ে জামিন দিছে, বিরোধিতা করলে উচ্চ আদালতে যাও। 1, 2, তোমরা তোমাদের যারা সরকারে আছে, টপ লেভেলের নেতা, মন্ত্রী, এমপি, তাদের সাথে গিয়ে বসো, যে তাদেরকে যে প্রিভিলেজ দিচ্ছেন এবং কোর্ট যে তাদের জামিন পাচ্ছে, তাতে কিন্তু মাঠে আমরা ধরাশায়ী হব। মেন কিন্তু আতঙ্ক থেকে। আপনি যদি ভাবেন একটা জিনিস, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তারপরে যখন আওয়ামী লীগ যে সমস্ত জায়গাগুলায় চাঁদাবাজি করতো, যে জায়গাগুলায়, সেই জায়গায় তো 5 তারিখে তারা চলে গেল, যাওয়ার পর সেই জায়গাগুলো তো খালি নাই। এখন কালকে যদি আওয়ামী লীগ মাঠে আসতে পারে, আপনি চাঁদাবাজি করেন, যা কিছু করেন, শেল্টার দেওয়ার জায়গা হলো প্রশাসন। সেই প্রশাসন যদি অ্যাবসলিউটলি 11 দলীয় জোটের বিরুদ্ধে থাকতে পারে, এনসিপি জামাত বিরুদ্ধে থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির বেলায় কিন্তু আওয়ামী লীগের প্রশাসন এবং বিএনপি ক্ষমতায় আছে। আপনি দুইটা যদি মিলান, তাইলে পরে আওয়ামী লীগের যদি মাঠে নেমে আসে, সেটা যে বিএনপির জন্য সুখকর নয়, যারা প্রোটেকশনে নাই। কিন্তু যারা ভিতরে প্রোটেকশনে আছে, মন্ত্রী, এমপি টেমপি হয়ে আছেন, দে আর ওয়েল সিকিউর। এখানেই যন্ত্রণাটা ওইখানে। কারণ 5ই আগস্টের পরে যেহেতু ওই জায়গাগুলো খালি ছিল না, সেই জায়গাগুলো ভরাট করছে কারা, সুতরাং একটা লড়াই সামনে আসতে পারে। সুতরাং এই চিন্তা করে তারা হয়তো চিন্তিত। সুতরাং এইটা আমার কাছে মনে হয় টপ লেভেলের, মানে তাদের নেতাদের সাথে আলাপ করা উচিত। আর আইনি প্রসিডিউর হলো, জামিন তুমি মানো না, ওকে, হায়ার কোর্টে যাও, যাতে তার জামিন বাতিল হয়, সেটা অন্য কথা। জি, আমি ব্যারিস্টার সরোয়ার হোসেনের কাছে আসতে চাই। সরোয়ার ভাই, আর্মির কথা নিয়ে আমরা বলছিলাম, রাষ্ট্রপতির বিষয়টি আপনি কথা বলতে চাচ্ছিলেন। আমরা দেখলাম যে রাষ্ট্রপতি হঠাৎ করেই সাক্ষাৎকার দিলেন এবং তার সাক্ষাৎকারের প্রতি ব্যাপক একটি রিয়াকশন দেখলাম। আমরা সর্বশেষ জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হলো যে তার এই সাক্ষাৎকার অগ্রহণযোগ্য। আপনার কাছে কি মানে হঠাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকার এবং সেই বিষয় নিয়ে এত আলোচনা, কি বিষয় তার পিছনে? এটাও এই খেলার অংশ হিসেবে এই সাক্ষাৎকার। সবকিছুর মধ্যে খেলা, খেলারাম খেলে যা। উনি এতদিন চুপ ছিল, তবে ওনার এই সাক্ষাৎকারের ভিতর থেকে 2-3টে সত্য যেটা আমরা জানতাম প্রাইভেটলি, সেইটা এখন ওনার মুখ থেকে আমরা শুনলাম। সেটা কি, যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য কে কে কাজ করেছে। হ্যাঁ, তাকে
বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছে, আর সশস্ত্র বাহিনী ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছে, আর ইন্ডিয়া এবং আওয়ামী লীগ তো আছি। কারণ ফার্স্ট অফ অল ওনার সম্বন্ধে অনেক কথা আমরা বলেছি, যে তার মতো যে তার যে ক্যারেক্টার, তার যে অ্যান্টিসিডেন্ট ব্যাকগ্রাউন্ডস, এই ব্যাকগ্রাউন্ডে একজনের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। আওয়ামী লীগ কেন বানাইছে? কারণ আওয়ামী লীগ ধরাকে সরাজ্ঞান করেছিল, তুচ্ছতাচ্ছিল্য, যে যায় সালাম নিত, সেই রকম একটা কোশ্চেনেবল ক্যারেক্টার ওনার ইসলামী ব্যাংক এবং দুর্নীতি দমনে থাকাকালীন এটা হওয়া উচিত ছিল না। কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে যে রাষ্ট্র ব্যবস্থাপনাকে কত তুচ্ছতাচ্ছিল্য করা যায়, যাকে খুশি প্রেসিডেন্ট বানানো যায়, সেই উদাহরণ তারা সৃষ্টি করেছে। হ্যাঁ, উনি গেছে সালাম করতে, যায় প্রেসিডেন্ট হয়ে চলে আসছে। তো এটা দেশের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ। হাউএভার উনি যেহেতু প্রেসিডেন্ট হয়েছে, দ্যাট ইজ এ ইনস্টিটিউশন। এখন 5ই আগস্টের পরে এই প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না, এইটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই প্রেসিডেন্ট থাকা উচিত ছিল না। আপনি এই প্রেসিডেন্ট তো এই যে ক্রিয়েটার আওয়ামী লীগ ক্রিয়েট করেছে, শুধু আওয়ামী লীগের প্রতি সে লয়াল থাকবে, মরার পরও লয়াল থাকবে। সেই আওয়ামী লীগের এই সাংবিধানিক যারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য কাজ করেছে, প্রকারান্তরে তারা যে জন আকাঙ্ক্ষা, যে অভ্যুত্থান, যে স্যাক্রিফাইস, সেইটার উপরে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য এবং অবজ্ঞা করা হয়েছে। এখনই দেখবেন এটা সামনে আসবে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পপুলারিটি ধরে রাখা এত সোজা না। দেখবেন আওয়ামী লীগ কিন্তু, এই বিএনপি কিন্তু এখনই কিন্তু মানে জনসমর্থন কমতে থাকবে। তারেক সাহেব ব্যক্তিগতভাবে অনেক ভালো উদাহরণ সৃষ্টি করছেন। উনি 9টার সময় অফিসে যাচ্ছেন, আই অ্যাপ্রিসিয়েট। উনি রাস্তা বন্ধ না করে চলে, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু ওনার এই বক্তব্যগুলো নিম্ন লেভেলে কতটুকু কার্যকরী হবে, মানুষের ভিতরে যদি এই ধারণা চলমান যায় যে আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত প্রেসিডেন্টকে বসায় রাখার জন্য বিএনপি কাজ করছে এবং বিএনপি সুযোগ দিচ্ছে, এইটা বিএনপি সমালোচিত হবে, এখানে কোনো সন্দেহ নাই। সো উনি এক ধরনের সত্য প্রকাশ করছে। ওনার প্রফেসর ইউনুসের উপরে কে সবচেয়ে বেশি এগ্রিপ্ট? শেখ হাসিনা তাকে 8 তলায় লিফট ব্যতীত উঠিয়েছে, আদালতের খাঁচার ভিতরে ঢুকাইছে। তো এই প্রেসিডেন্ট তার ইন্টারভিউতে যে সে ইউনুসের প্রতি ক্ষোভ ঝাড়বে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। ইউনুস যেটা তার জায়গা থেকে করছে, না ছিল সাংবিধানিক সরকার, না ছিল অসাংবিধানিক সরকার। সংবিধানও চলছে, অসাংবিধানিক কার্যক্রম, অলিখিত এক ধরনের সরকার চলছে, যেটাকে আপনি বলতে পারেন যে বিপ্লবী সরকার। অফিসিয়ালি হয় নাই। জন আকাঙ্ক্ষা, আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি যদি বিপ্লবী সরকার হতো, তাহলে এই জন আকাঙ্ক্ষাটা হয়তো ফুলফিল হতো। জন আকাঙ্ক্ষা ফুলফিল হয় নাই। আপনি এই যে সংবিধান, যেখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই, যেখানে সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়, সেইখানে যদি আপনি ফেরেশতাও বসায় দেন যে পার্টি হেড, আপনার সরকারের প্রধান, এক্সিকিউটিভ হেড, সংসদের হেড, সবকিছু একই মনের অজান্তে সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে, তাহলে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল সেটা তো অত্যন্ত জেনুইন আকাঙ্ক্ষা। সেই জন্যই তো মানুষ এতগুলো জীবন দিল। তাহলে সেই আপনি যে সংবিধান স্বৈরাচারী সৃষ্টি করতে সহায়ক, সেই সংবিধান রেখে পরিবর্তন আপনি কি করে আনবেন? তারপর হলো আপনার সংস্কারের জন্য তো আপনারা 88 লাখ টাকার খাওয়া দাওয়া করছেন, কেউ বলে 64 লাখ টাকা, সেটা আবার ডিফেন্স দেয়। তো যা খাইছেন তো খেয়েছেন, সেইখানে তো কিছু কিছু ব্যাপারে আপনারা একমত হয়েছেন। যেগুলোয় আপনি ডিসেন্টিং ওপিনিয়ন দিয়েছেন সেটা নিয়ে ডিবেট করে আপনি সিদ্ধান্ত নেবেন। আর যেগুলো এক হয়েছেন, সেই অব্লিগেশনটা তো এখন বিএনপির ঘাড়ে আসবে, কারণ বিএনপি এখন সরকারে আসছে। তো আপনি যদি সেইখান থেকে সরে যান, তাহলে তো মানুষ এখানে সমালোচনা করবে। আপনি যদি এখান থেকে 180 ডিগ্রি আপনি ইউটার্ন নেন, বিপরীতে চলে যান, তাহলে আপনি সমালোচিত হবেন এবং আপনার পপুলারিটি কমতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটাই ছিল সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। শুরু হয়েছে সেই বৈষম্য বিরোধী দিয়া, আপনি সেইখানে কথা দিয়া, এবং কোনো কোনো মন্ত্রী এটা বলা শুরু করছে যে গণভোটে আমরা রাজি হয়েছি ভোট আদায় করার জন্য। এটা ডাইরেক্ট প্রতারণা। আপনি জনগণের কাছে প্রমিস করে, জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেইখান থেকে সরে যাওয়া, এইটা মানুষ কিন্তু যে যার মতো বুঝে গেছে, এবং এইটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যে ভবিষ্যতে। সেই জন্য আমি বলছি যে এই যে তারা বললো যে আপনার থার্ড তফসিলে ওদের এইটা এনে তারপরে তারা ওত নেবে, সেকেন্ড ওত নেবে। তাহলে কথা থাকলো যে সংবিধান, সব কিছু সংবিধান দিয়ে কি হয়েছে? 1975 থেকে 89 পর্যন্ত তো নির্বাচন হয়নি।
প্রেসিডেন্ট জিয়া তো ছিলেন ক্ষমতায়, এরশাদ তো 82 সাল থেকে 86 সাল পর্যন্ত নির্বাচন আগ পর্যন্ত সবকিছু ছিল। সংবিধান মেনে তো হয় না। তারপর এই যে অন্তর্বর্তী সরকার, এইটাই আপনার সংবিধানে লেখা নাই, তাহলে এটা সাংবিধানিক সরকার ছিল না। সো দ্যাট ইজ দ্য উইশ অফ দ্য পিপল, মানুষের অভিপ্রায়। মানুষের অভিপ্রায় হলো সর্বোচ্চ আইন। সেই ক্ষেত্রে এপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, সেফটি অফ দ্য পিপল, সেফটি অফ দ্য কান্ট্রি ইজ দ্য হাইয়েস্ট ল। তো আপনি যদি এই পরিবর্তনগুলো না নেন তাহলে তো আবার সেই আন্দোলন হতে পারে। আন্দোলন হইলে তো সেফটি অফ দ্য স্টেট, সেফটি অফ দ্য পিপল উইল বি হ্যাম্পার্ড। তো পিপল, মানুষের অভিপ্রায়টা তো আপনি মূল্য দিচ্ছেন না। সেই কারণে এই ইউটার্নটা কার বুদ্ধিতে নিছে, সেইটা কি নিজেদের বুদ্ধি না দেশের বাইরের বুদ্ধি, এইটা নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা করতেছে জি। যে এটা কি আপনার নিয়ন্ত্রণে আছে না অন্য কারো নিয়ন্ত্রণে হচ্ছে। অতএব আমি এখনো মনে করি যে প্রেসিডেন্ট যে প্রফেসর ইউনূস সাহেবকে ডিফেম করবে, তাকে ইয়ে করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। উনি সুযোগ পাইলে ওর বিরুদ্ধে কথা বলবে, কারণ শেখ হাসিনা কিন্তু বুঝেছিল কখনো না কখনো ইউনূস সাহেবকে আমার ফেস করা লাগতে পারে, এবং যেখানে বাঘের ভয় সেইখানেই কিন্তু সন্ধ্যা হয়েছে। সেই ইউনূস সাহেবই কিন্তু ক্ষমতা আসছিল, যেভাবে হোক কিন্তু উনি আসছে। সে আসার পরে কিন্তু এই শেখ হাসিনার এখন বিচারে ফাঁসি হয়েছে। তার নিয়োগকৃত, তার পাপেট, তার হেন্সম্যান প্রেসিডেন্ট, তার এছাড়া ইন্টারভিউ দেওয়ার আর কিছু নাই। এইখানে যে সংবিধানের ব্যত্যয় ঘটাইছে, সেই ব্যত্যয় যে বিদেশ থেকে এসে ওনার সাথে দেখা করে নাই, এটা বহুত সরকার প্রদান করছে, অন্য সবাই করে না। কারণ যে প্রেসিডেন্টের দায়িত্ব হলো এই জানাজা পড়ার পড়া, তার কাছে প্রেসিডেন্ট, এই বাংলাদেশের সংবিধানের ফল্টি সংবিধান, যে প্রেসিডেন্ট হলো প্রধানমন্ত্রীর আওতাধীন, এইটা পৃথিবীর কোথাও নাই। কারণ এই প্রধানমন্ত্রীর সুইট উইলে প্রেসিডেন্ট চলে। তো আমি এখনো মনে করি যে জন আকাঙ্ক্ষা ছিল উনি প্রেসিডেন্ট পদটা ছেড়ে দিতেন, কিন্তু উনি থাকছেন, যার জন্য আমি মনে করি যে ওই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেইটা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যদি না বিএনপি এটা আফোর্ড করে। জি। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।